বিদ্যুৎকে তানিয়ার কাস্টাডি পাওয়ার জন্য যে কুয়াশাই এই প্ল্যান করে তানিয়াকে কিডন্যাপ করে সবকিছু অভিযোগ বাণীর উপরে দিয়েছে, এটা কোর্টে প্রমাণিত হলে কুয়াশাকে পুলিশ অ্যারেস্ট করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, আমি কিছু বুঝতে পারছি না বাণী, যে হঠাৎ করে এভাবে বিদ্যুৎ কেন তানিয়ার কাস্টাডি চাচ্ছে, কিসের কারণে চাচ্ছে, কিসের ভিত্তিতে চাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় বাণী বলে যে আমিও বুঝতে পারছি না অনিরুদ্ধ বাবু, আমারও কেমন যেন লাগছে যে এই সব কিছুর পিছনে ওরা নেই তো, যে কোনো কিছু আমাদের কাছ থেকে গোপনে কিছু করেছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আমাদেরকে নজর রাখতে হবে ওই বিদ্যুৎ আর কুয়াশার উপরে। তখনই দেখা যায় বাণী বলে, চিন্তা করবেন না, আমি সবকিছু দেখবো। এরপরেই দেখা যায় যে যখন কুয়াশা আর বিদ্যুৎ এই বিষয়টা নিয়ে ঘরে কথা বলছিল, তখনই সেখানে বাণী হাজির হয়। বাণী আড়াল থেকে দাঁড়িয়ে সবই শুনতে পায় যে এটা কুয়াশাই করেছে। তখনই অনিরুদ্ধ সেটা রেকর্ডিং করে নেয়। এরপরেই দেখা যায় যে কুয়াশা নিজের মুখে স্বীকারোক্তি অনিরুদ্ধ আর বাণী পেয়ে গেলে তখনই বাণী অনিরুদ্ধকে বলে, এবার কি প্রমাণ হবে যে আমি মামামকে পাবো? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ বাণী, এবার এবার প্রিন্সেসকে আমরাই পাবো, আমাদের কাছ থেকে প্রিন্সেসকে কেউ নিতে পারবে না। প্রিন্সেসকে আমি কখনোই দেব না। আমার আমার এক বিন্দু রক্ত থাকতে আমি আমার প্রিন্সেসকে অন্য কারোর হাতে আমি তো যেতে দেব না। তখনই বাণী বলে যে আপনি এতটা ভালোবাসেন, এতটা এতটা কেয়ার করেন আমার মামামকে, সত্যি আমার মামাম অনেক ভাগ্য করে আপনার মতো বাবা পেয়েছিলেন। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, বাণী আমরা যে করে হোক তানিয়ার কাস্টাডি যা নিতেই হবে। এরপরেই দেখা যায় কোর্টে যায়। এরপরে কোর্টে তখন বিদ্যুৎ বলে যে আমার মেয়েকে ওরা দেখে না, আমার মেয়ের কোনো খেয়াল রাখে না, আমার মেয়ের কোনো খবরও নেয় না, আমার মেয়ে কি করে কি না করে, কোথায় যায়, বন্ধুদের সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরছিল। আমি দেখিয়ে মেয়েটাকে আবার ফিরিয়ে দিতে গেলে আমাকেই কথা শোনায়। তাই বলছি যে জজ সাহেব, আমার মেয়ে আমাকে দিয়ে দিন, আমার মেয়ে ওরা মানুষ করতে পারবে না। এখন তো ওই বানিশ হাজবেন্ডের কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, আমার মেয়েকে ঠিক মতো দুবেলা খেতেও দেয় না। তাই বলছি আমার মেয়ের কাস্টাডিটা আমাকে দিয়ে দিন। তখনই জজ সাহেব বলে ওঠে, আমি তো এক পক্ষের কথা শুনবো না, আমি দুপক্ষেরই কথা শুনবো। আগে সবকিছু প্রমাণ হয়ে যাক, তারপরে আমি বিষয়টা দেখছি। এরপরে কুয়াশা বলে, জজ সাহেব, আমি বিদ্যুতের মেয়েকে অনেক ভালো রাখবো, আপনি চিন্তা করবেন না, আমি নিজের মেয়ের মতো করেই ওই তানিয়াকে লালন পালন করব, আমাদেরকে দিয়ে দিন। এরপরেই দেখা যায় যে বাণী বলে, জজ সাহেব আপনি বিদ্যুতের কথা শুনবেন না, ও আমার মেয়ের কোনো খেয়াল রাখতে পারবে না। আমার মেয়ের জন্মের পর থেকে আমার মেয়ের কোনো খবর নেয়নি। এখন হঠাৎ করে সে বাবার অধিকার চাইলে আমি তাকে বাবার অধিকার দিতে পারবো না। জজ সাহেব আপনি আমার মেয়েকে ওর হাতে তুলে দিবেন না। তখনই দেখা যায় জজ সাহেব বলে ওঠে যে বাণী, আমরা দুপক্ষেরই কথা শুনবো, আপনি একটু চুপ করুন, আমরা ব্যাপারটা দেখছি যে কি করা যায়। এরপরে দেখা যায় যে বাণী বলে, জজ সাহেব আমার মামামকে ছাড়া আমি বাঁচবো না, আমি নিজে নিজে শেষ হয়ে যাব, আমার মামামকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তখনই দেখা যায় যে যখনই কুয়াশা সব ভিডিওগুলো কোর্টে প্রেস করে আর বলে যে দেখুন দেখুন, আমরা আপনাকে প্রমাণ দিচ্ছি যে তানিয়ার কোনো খেয়াল রাখতে পারে না বাণীর হাজবেন্ড, আমাদের কাছে দিয়ে দিলে বাণী ভালো থাকবে। তখনই দেখা যায় যে জজ সাহেব বলে ওঠে, হ্যাঁ এটাই তো প্রমাণ হচ্ছে যে বাণী, আপনি আপনার মেয়ের কোনো খেয়াল রাখতে পারেন না, আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন, মেয়ে কোথায় যাচ্ছে কি করছে না করছে কোনো খবরই তো আপনি নিতে পারেন না, সময় মতো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে পারেন না। তাই বলছিলাম মেয়েকে তো ওই কুয়াশা আর বিদ্যুতেরকেই দিয়ে দিতে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে যে আমাদের কাছেও প্রমাণ আছে। এরপরে এই অনিরুদ্ধর উকিল তাদের প্রমাণগুলো দেখায় যে এই সব কিছু কুয়াশা আর বিদ্যুৎ প্ল্যান করে করেছে। সেটা সেটা তারা নিজে মুখেই বলছে যে এই সব ভিডিও তারা ইচ্ছাকৃতভাবে করেছে, প্ল্যান মতো করে। এরপরেই দেখা যায় জজ সাহেব বলে ওঠে যে কোর্টে এরকম একটা নোংরা নোংরা কথা হবে সেটা আমরা মানতে পারছি না। এই
কুয়াশা ঘোষ আর বিদ্যুৎ ঘোষকে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে আর কখনো কোনোদিন এরকম কাণ্ড না করতে পারে। এরপরই দেখা যায় যে বিদ্যুৎ বলে ওঠে, জজ সাহেব আপনার ভুল হচ্ছে, আপনি বাণীর কথা শুনবেন না, বাণী মিথ্যে কথা বলছে। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা এসে বলে যে জজ সাহেব আমি বিদ্যুতের মা হয়ে বলছি, আপনি তানিয়ার কাস্টাডি বিদ্যুৎকে দেবেন না, কারণ বিদ্যুৎ একদম ভালো মানুষটা তানিয়াকে বিক্রি করে দেবে। তখনই বিদ্যুৎ বলে ওঠে, মা তুমি আমার নামে এত বড় মিথ্যে কথা বলতে পারো, তুমি আমার নিজের মা তো। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে, জজ সাহেব আমি বলছি ওকে দেবেন না। তখনই বিদ্যুৎ বলে ওঠে, জজ সাহেব বাণী আমার মায়ের মাথাটা খারাপ করে দিয়েছে, বশ করে রেখেছে, আপনি আমার মায়ের কথা শুনবেন না, আমার মেয়ের কাস্টাডি আমাকেই দিয়ে দিন, আমি আমার মেয়েকে ভালো রাখতে পারবো, ওই বাণী আমার মেয়েকে কিছুতেই ভালো রাখতে পারবে না। তখনই জজ সাহেব বলে ওঠে যে যেটা প্রমাণিত হলো যে এটা আপনার স্ত্রী প্ল্যান করে করেছে, আমরা কুয়াশা ঘোষকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করছি। তখনই দেখা যায় কুয়াশা বলে, না এসব মিথ্যে কথা, আমাকে ফাঁসানো হচ্ছে, এটা এটা আমি না। তখনই দেখা যায় এই যে জজ সাহেব বলে ওঠে, আপনি না বললেই তো আর সবকিছু সত্য হয় না, এটা আপনার স্বীকারোক্তি আছে, তাই আমরা আপনাকে শাস্তির ব্যবস্থা করছি। এরপরে দেখা যায় যে অফিসার আর কুয়াশাকে অ্যারেস্ট করে। তখনই বিদ্যুৎ আর মৌলি খুব ভয় পেয়ে যায়। তখন নয়নতারা বলে, মৌলি দিদি ভাই তুমি যে যতবার বাণী আর অনিরুদ্ধর ক্ষতি করতে চেয়েছো ততবার কিন্তু তুমি বিপদে পড়ে গেছো, এবারও তো ঠিক তাই হলো, এবার তার উল্টোটাই হলো, কুয়াশা অ্যারেস্ট হয়ে গেল। এখন কি হবে বুঝতে পারছো? যদি কুয়াশা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে যে এটা তোমার কথা মতো করেছে তাহলে কি হতে পারে? তখনই মৌলি বলে, গ্র্যান্ডমম সেরকম কিছুই হবে না, কিছু হতে দেব না আমি, এটা কখনোই আমি মানতে পারবো না যে আমার নামটা কুয়াশা ভাসিয়ে দেবে, আমি ছাড়বো না, কুয়াশাকে আমি ছাড়িয়ে নেব। এরপরেই দেখা যায় যে সবাই বাড়ি আসে। তখনই অনিরুদ্ধ বাণীকে বলে যে বাণী আর চিন্তা করো না, এখন থেকে প্রিন্সেস তোমার কাছেই থাকবে, আর আর চেষ্টা করলেও বিদ্যুৎ তোমার মেয়েকে নিতে পারবে না। তখনই বাণী বলে যে অনিরুদ্ধ বাবু আপনাকে কি বলে ধন্যবাদ দেব সেটা আমার জানা নেই, আপনি না থাকলে আজকে আমি আমার মামামকে আর আমার কাছে ফিরে পেতাম না, আমি আমার মামামকে ছাড়া বাঁচতে পারবো না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে আমি আমার প্রিন্সেসকে ছাড়া থাকতে পারবো না, এজন্য আমি আমার প্রিন্সেসের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছুর সঙ্গে লড়াই করতে পারি, আর এর পিছনে যে মূল যে কালপিটটা আছে তাকেও খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসতে হবে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এগুলো কে করছে, কারণ এত টাকা বিদ্যুতের কাছে নেই, বিদ্যুৎ এত কিছু করতে পারবে না। তখনই বাণী বলে, হ্যাঁ 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 অনিরুদ্ধ বাবু আমারও মনে হচ্ছে এটাই, কারণ বিদ্যুতের কাছে এত টাকা নেই যে সে এত দূর অব্দি যেতে পারে, কিন্তু এর পিছনে কার হাত আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এটা কে করেছে। তখনই দেখা যায় সাথী এসে বলে, কার কথা বলছিস অনিরুদ্ধ, মৌলির কথা বলছিস? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা আমি মৌলির কথাই বলছি, কারণ মৌলি একমাত্র এটা করতে পারে, কারণ এর আগে অনেকবার মৌলি আর আর বিদ্যুৎ মিলে একই অপরাধ করার চেষ্টা করেছে, আমাদেরকে খোঁজ লাগাতে হবে যে মৌলি আর কি প্ল্যান করছে, মৌলি চুপ করে থাকার মেয়ে নয়। তখনই সাথী বলে ওঠে, এই মেয়েটার জন্য কি আমরা আর কখনোই শান্তিতে থাকতে পারবো না? এই মেয়েটা সবসময় আমাদের পথে এসে বাধা দেয়, এই মেয়েটার জন্য আজকে সবকিছু হেরে এখানে এসে বসেছি, তারপরে এই মেয়েটার কোনো শান্তি নেই। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, এবার এবার আমিও দেখতে চাই যে মৌলিক কতটা নিচে নামতে পারে, মৌলিকে ছাড়া যাবে না। তখনই দেখা যায় যে বাণী বলে, আমিও এবার মৌলি দিদিমণিকে আর ক্ষমা করব না, সে আমার কাছ থেকে আমার মাম্মামকে ছিনিয়ে নিতে চেয়েছিল, আমি তো তাকে আর ক্ষমা করতে পারবো না। শুধুমাত্র মায়ের জন্য আমি মৌলি দিদিমণিকে কখনো কিছু বলিনি যে মা কষ্ট পাবে, কিন্তু এবার আমি আর চুপ করে থাকবো না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, চিন্তা করো না, সবকিছু আমি দেখছি, আমি ঈশানী আন্টির সঙ্গেও কথা বলছি এই বিষয়টা নিয়ে। এরপরই দেখা যায় বাণী বলে, হ্যাঁ আমিও যাব, ও বাড়িতে গিয়ে আমিও সবার সামনে কথা বলবো যে মৌলি দিদিমণি এরকম কাজ কেন করে। এরপরই দেখা যায় যে এর সাথী বলে, হ্যাঁ আমিও যেতে চাই। এরপরই দেখা যায় অনিরুদ্ধ বাণী রায়বাড়িতে এসে মৌলির সঙ্গে দেখা করতে চাইলে নয়নতারা বলে, তোমরা এই বাড়িতে ফিরে এসেছো, এখানে কেন এসেছো, যাও তোমাদের বাড়িতে যাও। এরপরে দেখা যায় ঈশানী আসে আর বলে, ছোট মা তুমি কি ব্যবহার করছো, এভাবে ব্যবহার করবে না, সাথীর সাথে এরকম ব্যবহার করার কোনো অধিকার আপনার নেই ছোট মা, আমি দেখছি, আপনি যান। তখনই দেখা যায় ঐশানী এসে বলে, সাথী একেবারে চলে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তখনই সাথী বলে, না ঐশানী আমি এখানে থাকতে আসিনি, আমি শুধু একটা কথা বলতে এসেছি,
যে মৌলিকে আমাদের ভালো থাকতে দেবে না, সব সময় সব কাজে কেন মৌলি আমাদেরকে বাধা দেয়। তখনই ঐশানী বলে ওঠে, কি বলছো সাথী, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে সাথী বলে, কেন বুঝতে পারছো না ঐশানী? আমি যেটা বলতে চাচ্ছি, কারণ ও বারবার বানি আর অনিরুদ্ধকে আলাদা করার জন্য বানি আর অনিরুদ্ধকে বিপদে ফেলার চেষ্টা করছে। ও বিদ্যুতের সঙ্গে হাত মিলিয়ে তানিয়ার কাজ স্টাডি পড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু আমরা মেনে নেবো না ঐশানী। তখনই ঐশানী বলে, সাথী আমি এই বিষয়ে কিছু জানতাম না, আমি মৌলির সঙ্গে কথা বলছি। তখনই দেখা যায় সেখানে মৌলি আসে আর বলে, এখানে কি হয়েছে আন্টি? তুমি আর অনিরুদ্ধ এ বাড়িতে চলে এসেছো, এখন থেকে এখানেই থাকবে? তখনই দেখা যায় ঐশানী বলে ওঠে, মৌলি তোমার কাছ থেকে আমি এইসব কিছু আশা করিনি। তখনই মৌলি বলে, আন্টি কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই সাথী বলে, মৌলি তুমি যে বিদ্যুতের সঙ্গে হাত মিলিয়ে তানিয়ার কাজ স্টাডির জন্য ওকে করতে গিয়েছিলে, আমরা কিন্তু সেটা জানতে পেরেছি। তুমি এই এই কাজটা আর করো না। তখনই মৌলি বলে, আন্টি মিথ্যে কথা বলছে, আমি এসবের কিছু জানি না। তখনই দেখা যায় অনিরুদ্ধ আসে আর বলে যে, মৌলি আমি খুব ভালো করেই জানি যে এই সব কিছু তোমার জন্য হচ্ছে। তুমি এই দোকানটা বন্ধ করার জন্য অনেকবার অনেক পদ্ধতি নিয়েছো, কিন্তু কোনোটাই যখন কাজ হয়নি, তখন তুমি আমাদের কাছ থেকে তানিয়াকে কেড়ে নেওয়ার জন্য ওই কোর্টে গিয়েছিলে, বিদ্যুতের সঙ্গে হাত মিলেছ। তখনই মৌলি রেগে যায় আর বলে, অনিরুদ্ধ তুমি কিন্তু আমাকে ফাঁসাচ্ছ, তুমি মিথ্যা কথা বলছো, এইসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে এগুলো আমি করেছি? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, আমি তোমাকে সব জায়গায় দেখেছি, যেখানে আমাদের বিপদ এসেছে সেখানেই তোমাকে দেখা গেছে। তাই বলছি, আমি সাবধান করতে এসেছি, তুমি আর কখনো আমাদেরকে ক্ষতি করার চেষ্টাও করবে না। আর যদি তুমি বাণীকে ক্ষতি করতে চাও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ কখনো হবে না, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। তখনই দেখা যায় ঐশানী মৌলির কাছে গিয়ে বলে, মৌলি এটা কি হচ্ছে? সবসময় এই ছেলে খেলা ভালো লাগে না। তুমি এখনো সেই ছোটটি নেই যে তুমি এরকম কাজ করবে। আমরা সবকিছু মেনে নেব, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় মৌলি বলে, মম তুমি ওদের কথা বিশ্বাস করে তুমি তোমার মেয়েকে অবিশ্বাস করছো? তুমি ওই বাণীকে এতটা বেশি কেন ভালোবাসো মম? তুমি তোমার মনে হয় যে ওই মেয়েটাই তোমার মেয়ে, আমি তোমার কাছে কেউই না। তখনই ঐশানী বলে ওঠে, যদি সেটা হতো সেটাই সব থেকে আমার কাছে গর্ব হতো, কারণ বাণীর মতো তুমি কখনোই হতে পারবে না। তখনই মৌলি খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, যদি যদি মম কোনোদিন জানতে পারে যে আসলে মমের মেয়ে হলো বাণী, তাহলে তো আমাকে এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবে না। এই জন্য এই মুখ বন্ধ করতে হবে, এই বাণীকে সরিয়ে ফেলতে হবে। আমি হাজার চেষ্টা করে বাণীকে সরাতে পারছি না কেন, এটাই তো বুঝতে পারছি না। বাণীকে আর আমি এ বাড়ির কাছাকাছিতে ঘেঁচতে দেবো না, এমনকি মমের কাছেও আসতে দেবো না। আমি ওই বাণীকে শেষ করে ফেলবো। এবার এবার আমি নিজে হাতে বাণীকে মারবো। আমি আর কাউকে এই দায়িত্ব দেবো না। যতবার দায়িত্ব দিয়েছি ততবার হেরে গেছি, এবার আমি নিজে হাতে বাণীকে শেষ করে ফেলবো।